Acha, chapter 2b, first part A, there are two kinds of objects. Yes, actually, there are two kinds of objects, as in, like, out of all the objects that we have always had, সবকিছুরে আমরা দুইটা ভাগে ভাগ করি। কোন দুইটা ভাগে ভাগ করি? We will start them with elastic and inelastic objects. আচ্ছা, এখন ইলাস্টিক আর ইনলাস্টিক অবজেক্টস এর মধ্যে কি কি পড়ে বা কেমনে করে পড়ে? ইলাস্টিক অবজেক্টস এর কাছে সিম্পল হিসাব, যদি আমরা এদিকে জাস্ট দুইটা ডিভিশন করি, একটা হচ্ছে অবজেক্টস দ্যাট উইল রিটার্ন টু দ্য শেপ when they are deformed. Elastic objects, the simplest of definition ever, and that categorizes everything in the world into two divisions, elastic or inelastic. Elastic is objects that will return to the original shape when it is deformed. And inelastic, on the other hand, does not return. Yes. So now there are other terms like partially elastic. মানে কিছু অবজেক্টস আছে it will return but not 100%. কিছু অবজেক্টস আছে it will be deformed but not 100% deformed. তার মানে এদেরকে আমরা কেউ কেউ বলবো ইলাস্টিক, কেউ বলবো ইলাস্টিক, যেমন জেল টাইপ অবজেক্ট বা জেলেটিন টাইপ জিনিসপত্র, অথবা যেমন কি আছে স্প্রিংস সামটাইমস রিটার্ন করে বাট 100% রিটার্ন করেও না। ঠিক আছে, সে 100% আমরা ইলাস্টিকও বলতে পারি না, ইলাস্টিকও বলতে পারি না। আবার আরেকটা জিনিস আছে না, কি জানি, যে ক্লের মতো একটা জিনিস কিনতে পাওয়া যায় যে বাচ্চারা কিনে, ঠিক আছে, স্লাইম। স্লাইম ইজ নট কমপ্লিটলি ইলাস্টিক, আবার কমপ্লিটলি ইনলাস্টিক না, ইটস সামওয়্যার ইন বিটুইন। সিলিকন, হ্যাঁ, কুড বি সিলিকন 100% ইলাস্টিক না, ইনলাস্টিক না, একটা সামওয়্যার ইন বিটুইন। তো আমরা এগুলারে যদি বাদ দেই, আমরা ইন জেনারেল যদি চিন্তা করি, এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইদার ইলাস্টিক অর ইনলাস্টিক, শেষ হিসাব। আচ্ছা, বাট এটাও ঠিক যে 100% ইনইলাস্টিক দুনিয়ার কোনো জিনিসপত্রই না। যেমন এইটাকে যদি আমি বলি অবভিয়াসলি দিস ইজ নট ইলাস্টিক, ইফ ইট ইজ এনিথিং দেন ইট উইল বি ইনইলাস্টিক। আচ্ছা, বাই দ্য ওয়ে, ইনইলাস্টিক জিনিসপত্রকে আমরা অনেক সময় প্লাস্টিকও বলি, ঠিক আছে। ইনইলাস্টিক অবজেক্টস আর অলসো কল প্লাস্টিক অবজেক্টস বিকজ ওরা 100% ইলাস্টিসিটি শো করে না, সো উই ক্যান কল দেম প্লাস্টিক অবজেক্টস। ওকে, এখন এই যে অবজেক্টটা, এটারে আমরা যতই বলি না কেন প্লাস্টিক অথবা ইনলাস্টিক, ওরে যদি আমি বেন্ড করার চেষ্টা করি, একটু হইলেও বেন্ড হবে, and ছেড়ে দিলেও আবার আগের জায়গায় ব্যাকও করবে। তার মানে হইতেছে এর মধ্যে হালকা কিছু হইলেও ইলাস্টিক প্রপার্টিজ আছে, ঠিক আছে। পেপার ইজ নিদার কমপ্লিটলি ইলাস্টিক নর ইনইলাস্টিক, এটা হালকা পাতলা ইলাস্টিক বিহেভিয়ারও শো করে, আবার যদি আমি বেন্ড করি প্রপারলি ও ইনইলাস্টিক বিহেভিয়ারও শো করে, সো সামওয়্যার ইন বিটুইন। আচ্ছা, সো inelastic things are also called plastic things. Acha, a material is elastic if it returns to the original shape and size when the force is removed. Most materials are elastic up to a certain limit, that is called the elastic limit of the material. Material যত দূর পর্যন্ত ইলাস্টিসিটি শো করবে বা ইলাস্টিক বিহেভিয়ার শো করবে, we call it elastic material. আর ইলাস্টিক বিহেভিয়ার শো করার একটা লিমিট আছে, সুবল। সবকিছুই ইলাস্টিক লিমিটকে ক্রস করলেও ইলাস্টিসিটি, তার মানে কি ইলাস্টিক বা ইনইলাস্টিক মধ্যে ইভেন দ্যাট ইলাস্টিক অবজেক্টস একটা লিমিটের পরে ইনইলাস্টিক বিহেভিয়ার শো করবে। ঠিক আছে, তুমি চাও ইয়া না চাও, তুমি যতই মনে করো না কেন এটা তো ইলাস্টিক, এটা তো ইনইলাস্টিক হওয়ার কথা না, বাট সবকিছুর ইলাস্টিসিটির একটা লিমিট আছে। ইভেন দ্য বেস্ট অফ দ্য রাবার ব্যান্ড আফটার আ সার্টেন লিমিট উইল বিকাম ইনইলাস্টিক। বেশি যদি ফোর্স দিয়ে দেওয়া হয় বিকামস ইনইলাস্টিক এন্ড ইট বিকামস রুইড, সোজা কথা। সো দ্যাট ইজ অলসো পসিবল, ওর একটা ইলাস্টিক লিমিট আছে, লিমিটের পরে গিয়ে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, a material is elastic if it returns to the original shape and size when the force is removed. Most materials are elastic up to a certain limit, and then the elastic limit, that is called the elastic limit of the material. Elastic materials will come back to the original shape of the material if the force is removed from the object. But if it is stretched with a force that makes the material stretch beyond the limit, the material will be permanently deformed. What is meant by elastic limit? আচ্ছা, ইলাস্টিক লিমিটার এইটা যেটা আছে ডেফিনেশন মেমোরাইজ করতে হবে, বোল্ড লাইনস গুলো উপরে মেমোরাইজ করতে হবে। এনিথিং দ্যাট ইজ রিটেন ইন বোল্ড লাইনস শুড বি মেমোরাইজড। আচ্ছা, ইলাস্টিক লিমিট কি? ইট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেস অর ফোর্স ফর দ্য মেটেরিয়াল will return to the original length when the force is removed. তার মানে সোজা কথা, ওর ইলাস্টিক বিহেভিয়ার দেখানোর শেষ মোমেন্ট পর্যন্ত হইতেছে ওর ইলাস্টিক লিমিট অর ম্যাক্সিমাম স্ট্রেস যে পর্যন্ত নিতে পারবে। Why should guitar strings have large elastic limit? This is just an example of a question, but it is important question. Anything
যদি বলে যে ওর আসলে ইলাস্টিক লিমিট বা ইলাস্টিসিটি থাকা ইম্পর্টেন্ট কেন, এখন ইলাস্টিসিটি না থাকলে গিটার স্ট্রিংস তাকে জায়গায় ব্যাকই করবে না, তাহলে তো পার্মানেন্ট ইনফরমেশন হবে ইন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, সো দ্যাট ইজ নট পসিবল। তার মানে কিছু জিনিসপত্রে ইলাস্টিক বিহেভিয়ার থাকা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দি আদার্স। ফর এক্সাম্পল রাবার ব্যান্ডস একটা আছে, ইফ ইট ডাজ নট, রাবার ব্যান্ডস আমরা কোথায় ইউজ করি? রাবার ব্যান্ডস আমরা ইউজ করি ফর এক্সাম্পল এই যে স্লিভস এর, ঠিক আছে, ইলাস্টিক বিহেভিয়ার শো যখন করবে, ঠিক আছে। সাবিক তুমি প্যারা দিও না ওরা, ধরুন, ঠিক আছে, আচ্ছা এটা চালান। আচ্ছা, বলছে ইলাস্টিক বিহেভিয়ার কিছু মেটেরিয়ালের মধ্যে থাকতে হবে, ইট ইজ ইম্পর্টেন্ট ফর মেটেরিয়াল। যদি বলে যে কোন জায়গায় ইম্পর্টেন্ট, ইলাস্টিক ইজ ইম্পর্টেন্ট ওভার হিয়ার, রাবার ব্যান্ড ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লোথস এর মধ্যে হালকা ইলাস্টিসিটি থাকা ইম্পর্টেন্ট, বিকজ নাইলে ক্লোথস কি হবে, ডিফর্মড হয়ে যাবে। ডিফর্মড হয়ে কি হবে, তুমি বেশি দিন ইউজ করতে পারবে না। যেমন কিছু কাপড়ে কিন্তু আমরা কমপ্লেন করি যে কাপড়ের শেপ নষ্ট হয়ে যায় কয়েকদিন পরার সাথে সাথে, ঠিক আছে। তার মানে কি ওর ইলাস্টিক বিহেভিয়ার ভালো নর্মাল কাপড়। তারপরে কি গিটার স্ট্রিংস এর কথা কি, গিটার স্ট্রিংস এ বারবার তুমি যতবার প্লাগ করবা ওর শেপ চেঞ্জ হবে, আবার আগের জায়গায় ব্যাক করবে। So some objects need to come back to the original shape in order to retain its behavior and property. Yes, sir. So these are there might be large force applied to the guitar strings and it has to return to the original shape when the force is removed, because otherwise the guitar string will be permanently damaged or deformed. বুঝি সবাই? এসে সাবি খেয়াল করেন, এগুলা কথা বলেন না পরে, এসে পরে পরে ক্লাস শেষে, এখন না। আচ্ছা, আর মেটেরিয়াল ইজ প্লাস্টিক, এটা আমরা মাত্রই বললাম না, মেটেরিয়াল কয় রকমের আছে তোমার খেয়াল করেন, ইলাস্টিক এন্ড ইনইলাস্টিক। আর ইনইলাস্টিক কিন্তু আমরা প্লাস্টিক বলি, ঠিক আছে, আবিষ্কার খেয়াল করেন, ঠিক আছে। মেটেরিয়াল দুই রকমের, একটা ইলাস্টিক একটা ইনইলাস্টিক। যারা ইনইলাস্টিক ওদেরকেই আমরা প্লাস্টিক বলি। প্লাস্টিক বলতে কিন্তু বাই দ্য ওয়ে ফিজিক্সে মোস্ট অফ দ্য টাইম প্লাস্টিক বলতে কিন্তু আমরা এই প্লাস্টিক বুঝি না, এটা আমরা বুঝি। ফিজিক্সের প্লাস্টিক মানে কি, সামথিং দ্যাট ইজ নট ইলাস্টিক, দ্যাট ইজ প্লাস্টিক, ঠিক আছে। ফিজিক্সের প্লাস্টিক আর কেমিস্ট্রি প্লাস্টিক ডিফারেন্ট। কেমিস্ট্রি প্লাস্টিক মানে কম্পোজিশন প্লাস্টিক, ফিজিক্সের প্লাস্টিক মানে হচ্ছে বিহেভিয়ার প্লাস্টিক, ঠিক আছে। সো দিস আর টু ডিফারেন্ট থিংস। যেমন a metal, this horseshoe over here is a plastic material according to physics. কেমনে প্লাস্টিক, বিকজ ওর বিহেভিয়ার ইলাস্টিক না, তাই ও প্লাস্টিক, বাট ও কম্পোজিশনে প্লাস্টিক না, ঠিক আছে। সো ইটস ভেরি অবভিয়াস a material is plastic if it does not return to the original shape and the size when the force is removed. These materials will show plastic behavior, that is, once a force is removed it will become permanently deformed. For example, clay undergoes plastic deformation and so does the tin can. আচ্ছা, এই হুকস লর পার্ট এর পরের পার্টে, ঠিক আছে, হুকস ল ইজ কমপ্লিটলি বেসড অন ইলাস্টিক বিহেভিয়ার অফ আ মেটেরিয়াল, ঠিক আছে। এইটা তো কি আছে, এটা আমরা খুব ভালো মতো বহুবার পড়ছি, ঠিক আছে। এই জিনিস আমাদের, আমি আর এটা পড়াচ্ছি না, ঠিক আছে, আমি ডিরেক্টলি পরের পার্টে যাচ্ছি বা হুকস লর লাস্ট পার্টে চলে যাই। আর আগের পার্ট আমি পড়াচ্ছি না, বাট আমি রিভিউ করাই দিচ্ছি, একটু খেয়াল করে, ঠিক আছে। পুরাটা ডিটেল পড়াচ্ছি না, আমি শুধু রিভিউ করতেছি কতটুক আমাদের এএস এর জন্য মনে রাখা লাগবে, ঠিক আছে। ও লেভেলস এ যেটা ছিল এক্স্যাক্টলি ওইটাই আমি আরেকবার জাস্ট রিভিউ করতেছি, পড়াচ্ছি না, ডিটেল খেয়াল করে, ঠিক আছে। এই একটা স্প্রিং আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, স্প্রিংস কি ইলাস্টিক না ইনইলাস্টিক? ইলাস্টিক না, ঠিক আছে। কিন্তু রিমেম্বার, হুকস ল কিন্তু শুধু, আমি আবার বলি খেয়াল করে, স্প্রিং ইজ ইলাস্টিক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম হুকস ল স্প্রিং এর জন্য অ্যাপ্লিকেবল হইলেও অন্য ইলাস্টিক অবজেক্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল না। দের আর টু কাইন্ডস অফ অবজেক্টস। আমি আবার একটু সামারাইজ করে বলি, ইলাস্টিক এন্ড ইনইলাস্টিক। ইলাস্টিক কারা জায়গা আগের জায়গায় ব্যাক করে, ইনইলাস্টিক বা প্লাস্টিক কারা যারা আগের জায়গায় ব্যাক করবে না। কিন্তু হুকস ল স্পেসিফিক্যালি শুধু ইলাস্টিকের মধ্যেও স্পেসিফিক্যালি অনলি স্প্রিংস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বিকজ জাবি যেটা বলেছে কেন অন্য জায়গায় অ্যাপ্লিকেবল না, বিকজ অন্য মেটেরিয়ালের বিহেভিয়ার এক এক সময় এক এক রকম, এর জন্য ওদের মধ্যে ল বানানো সম্ভব না, ঠিক আছে। তুমি প্লাস্টিক এক টেম্পারেচারে মেল্ট করবা ও এক বিহেভিয়ার শুরু করবে, এবং আরেক টেম্পারেচারে মেল্ট করো ওর বিহেভিয়ার পুরোটা বদলে যাবে, ঠিক আছে। সো প্লাস্টিক এক এক সময় এক এক রকম বিহেভ করবে, কিন্তু ওয়ান্স ইউ টার্ন সামথিং ইনটু আ স্প্রিং, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট স্প্রিং বলতে কিন্তু দুনিয়াতে আসলে কিছু নাই। আয়রনকে যখন তুমি এরকম স্পাইরাল বানাবা তখন ওইটা স্প্রিং হয়ে যায়। আয়রন বলতে কিন্তু দুনিয়াতে কিছু একটা আছে,
স্টিল বলতে আছে, কপার বলতে আছে, গোল্ড বলতে আছে, বাট স্টিল সরি স্প্রিং বলতে কিছু নাই। এনিথিং দ্যাট ইজ টার্নড ইনটু আ হেলিক্যাল শেপ, স্পাইরাল হেলিক্যাল শেপ ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ স্প্রিং। অ্যান্ড ওকে স্প্রিং বানায় ফেলার পরে ও নতুন কিছু প্রপার্টি ডেভেলপ করে, যেটা ওর ঠিক আছে, এমন কিছু প্রপার্টিজ ও ডেভেলপ করবে যেই প্রপার্টিজ ওর নিজেরও ছিল না একটু আগে। তার মানে আয়রনকে আয়রন হিসাবে রাখলে ওর যা প্রপার্টিজ আছে, ও নতুন কিছু প্রপার্টি ডেভেলপ করলে যখন তুমি আয়রনকে স্প্রিং বানায় ফেলবা, ওর প্রপার্টি, ক্যারেক্টারিস্টিক, বিহেভিয়ার, এভরিথিং উইল চেঞ্জ বেসড অন দ্য শেপ অফ দ্য অবজেক্ট। যার জন্য স্প্রিং আলাদা একটা মেটেরিয়াল হিসাবে আমরা কনসিডার করি, এন্ড স্প্রিংস এর উপরে আমাদের আলাদা কিছু অ্যাপ্লিকেশন আছে, এন্ড উই হ্যাভ লস ফর স্প্রিংস অনলি, যারা শুধু স্প্রিং এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ফর এক্সাম্পল, দ্য হুকস ল ওভার হিয়ার is only applicable to the spring. আচ্ছা, as we know that এই জায়গাতে we need to have a meter rule. মিটার রুল যদি দেই, এখানে আমরা ওয়েট হ্যাং করব একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এভরি টাইম একটা করে ওয়েট হ্যাং করব, ঠিক আছে। হাউ ডু উই মেজার দ্য ওয়েট? উই মেজার দ্য mass. We don't measure the weight directly. Most of the times we measure the mass. And mass যেটা মেজার করব, ফর এক্সাম্পল mass যদি হয় m1, m2, m3, তিনটা mass, আমরা কি করব? ফোর্স বের করব বাই ইউজিং দ্য ফর্মুলা W ইকুয়াল টু mg। তার মানে m1 ইন্টু জি করলে আমরা ফোর্স 1 পাবো, mg করে আবার কি পাবো? ফোর্স 2 পাবো, ঠিক আছে, আর এরপর ফোর্স 3 পাবো। তাহলে ধরলাম প্রথম ম্যাচ যদি m1, m2, m3 তিনটা হয়, তাহলে তিনটার জন্য কয়টা ফোর্স পাবো? তিনটা ফোর্স পাবো। mg করবো সিম্পলি, এন্ড দ্য ম্যাচ ইজ টেকেন ইন কেজিস অবভিয়াসলি, রাইট? এই ম্যাচে কেজিতে। এখন এই ম্যাচে কেজিতে নেওয়ার পরে যদি আমরা তিনটা ফোর্স পাই, একটু দাঁড়ান তো স্যার, সরি সরি সরি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক। কে? ক্লাস নিতেছি তো, কি হয়েছে? আরে এইসব নিয়ে পরে কথা। আরে ভাই, আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি, পরে পরে ক্লাসে তুমি রিপ্লাই দেবা। Bye. আচ্ছা, এখন তার মানে হইতেছে আমরা ফোর্স আর এক্সটেনশনের জন্য, ঠিক আছে, প্রথমে ফোর্স F1 নিব, এরপর ফোর্স নিব F2, এরপর ফোর্স নিব হচ্ছে F3, F4, F5। আচ্ছা, প্রত্যেকটার জন্য আমরা যদি এক্সটেনশন ক্যালকুলেট করি, অরিজিনাল লেন্থ যেটা ছিল এটা কি x1 আছে, রাইট? আর নতুন লেন্থ যেটা পাবো এটা নিউ লেন্থ x2 পাবো, x2 মাইনাস x1 করলে কি পাবো? এক্সটেনশন পাবো। তো এক্সটেনশন 1, extension 2, extension 3, and so on. x5 minus x1 করলে কি পাবো? নতুন এক্সটেনশন পাবো। x4 minus অরিজিনাল এক্সটেনশন, অবভিয়াসলি প্রত্যেকবার কোনটা মাইনাস করব? অরিজিনাল লেন্থ মাইনাস করব in order to get the extension. Once we get all these things, and then we will get our graph, where the graph will be f against x, and the graph will be a straight line. So Hooke's law over here, আচ্ছা আমি যদি summarize করি, we will take the mass of the object with the mass balance, and we will find out the weight by using W equal to mg. For every force, we will find out the corresponding extension. By using a meter rule, we will get the original length and the extended length. Extended length minus the original length will give us the extension. Asha. Once we have the extension, the number of range of values of force and corresponding extensions will be used to draw a graph of force against extension. আচ্ছা, এটা কি তোমরা লিখে নিবা নাকি না এইভাবে বললে ঠিক আছে? লিখবা, ঠিক আছে, এখানে লেখা আছে অনেক ডিটেইলড। But if you want, you can write down the shortcut version. But এগুলো তোমাদের পারার কথা। But if you want to write it, তাহলে I can say, বলবো? Pretty much same. হ্যাঁ, exactly almost same. If you want, you can write this down. বলবো? আচ্ছা ঠিক আছে, এখানে আমি তাও শর্টকাটে বলতেছি, ঠিক আছে, মার্কিং পয়েন্ট বলতেছি। ম্যাথ টেকেন, আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেন হইতেছে হুকস ল, শুধু হেডিং দাও হুকস ল, তাইলেই হবে।
দিস ইজ ইম্পর্টেন্ট। ও লেভেলসেও যতখানি ইম্পর্টেন্ট ছিল, এএসএও অতখানি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, mass taken with a mass balance and weight found using W equal to mg. Mass taken with a mass balance and weight found using W equal to mg. Weight found using W equal to mg. ঠিক আছে, এরপরে নেক্সট পয়েন্ট হইতেছে new length minus original length will give us the extension. New length minus original length will give us the extension. Comma দিয়ে লিখেন found by using a meter rule. Found new length minus measure লিখো measure লিখো। New length minus original length will give us the extension measured or found, এটাই লিখো, সমস্যা নেই, found by using a meter. For next point, range of force against extension values are taken. A range of force against extension values are taken. Range of force against extension values are taken to draw a graph of force, bracket লিখবেন y-axis, to draw a graph of force, bracket হচ্ছে y-axis, against extension, bracket হচ্ছে x-axis. To draw a graph of force against extension, force হচ্ছে y-axis আর extension হচ্ছে x-axis. এরপর হচ্ছে it will be straight line through origin showing they are directly proportional to each other. It will be straight line through origin showing they are directly proportional to each other. আগে এবার এ পর্যন্ত শেষ, ঠিক আছে। এবার আমরা প্রিকশনস লিখি কিছু। গ্রেটার রেঞ্জ অফ ভ্যালুজ শুড বি টেকেন অ্যাজ আ প্রিকশন। তার মানে 5টা জায়গায় যদি 10টা ভ্যালু নেই, হাইয়ার চান্সেস অফ গেটিং মোর অ্যাকুরেট ভ্যালুস। Greater range of values will be taken. Listen, second option. Greater range of values will be taken. Listen, greater range of values will be taken. এরপরে হইতেছে obviously readings from eye level to avoid parallax error. Readings taken from eye level to avoid parallax error. Hooke's law লিখাচ্ছি সাবিদাস, হ্যাঁ, Hooke's law লিখাইছি, বলতে হবে প্রসেস লিখাইছি আর ম্যাম প্রিকশন। Readings taken from eye level to avoid parallax error. এখন এটা is usually not accepted
বাট ইউ নো উইথ দ্যাট মিটার রুলটাকে কি করতে হবে, একটু কাছে নিতে হবে। মিটার রুলটাকে অ্যারাউন্ড আমাদের এই ডায়াগ্রামের যত কাছে নেওয়া যাবে তত আমাদের অ্যাকিউরেসি বাড়বে, বাট এটা ইজ নট অ্যাকসেপ্টেড, নট ভেরি অ্যাকিউরেট। হ্যাঁ, আচ্ছা, এখন চাইলে আমরা এটা লিখতে পারি, ফ্রম দ্য গ্রাফ অ্যানোমালিজ ক্যান বি ডিটেক্টেড ইজিলি। অ্যাডভান্টেজ আর কি এই প্রসেসের। From the graph, anomalies can be detected easily. And relationship could be understood. From the graph, anomalies can be detected easily and relationship could be understood. আচ্ছা, এইবার হ্যাঁ, এই পর্যন্ত ঠিক থাকলে সবাই একটু খেয়াল করেন। এরপর আমরা আরো নতুন কিছু জিনিসপত্র যাইতেছি, কিছু ফাইন্ডিংস এর ব্যাপারে লিখবো, বাট ফাইন্ডিংস এর ব্যাপারে পরে লিখে আগে এগুলো একটু বুঝে নিই। তাহলে আমি আর এই হুকস ল বাকিটা পড়াবো না, ঠিক আছে? এটা এখান থেকে পুরোটা পড়াই ফেলতেছি। আপনাদের গ্রাফে কি আছে এটা? আচ্ছা, এখন হুকস লতে আমরা যদি এই গ্রাফে যাই, অবভিয়াসলি ফোর্স যত বাড়তেছে এক্সটেনশন তত বাড়তেছে। এখন এইখানে ফোর্স যদি হইতেছে 30 নিউটন, ঠিক আছে? আমরা ধরলাম এই গ্রাফটা হচ্ছে গ্রাফ ওয়াই, বা দিস ইজ গ্রাফ ওয়াই অ্যান্ড দিস ইজ গ্রাফ জেড। আচ্ছা, এখন ফোর্স যখন 30 নিউটন দেওয়া হয়েছে, খেয়াল করে দেখেন গ্রাফ জেড ইজ এ ডিফারেন্ট স্প্রিং কিন্তু, বাই দা ওয়ে, রাইট? এটা তো বুঝি আমরা সবাই, ইটস আ টোটালি ডিফারেন্ট স্প্রিং এন্ড ওর জন্য আমরা আরেকটা গ্রাফ যেটা জাস্ট সেম জায়গাতে আমরা প্লটিং করছি, এছাড়া কোনো ডিফারেন্স নাই। এখন 30 নিউটন যখন দেওয়া হয়েছে তখন গ্রাফ জেড ওয়েন্ট থ্রু অ্যান এক্সটেনশন অ্যান্ড সো ডিড দ্য স্প্রিং ওয়াই। Both of them went through the extension. However, which one do you think went through greater extension? Y went through a greater extension. তার মানে হইতেছে, for the same amount of force, change in the force was 0 থেকে কত? 30. For the same amount of change in the force, the change in the extension happening for Z যতটা ছিল, change in the extension happening for Y was greater. তার মানে কি হইতেছে, for both of these আমরা যদি গ্রেডিয়েন্টের কথা চিন্তা করি, gradient which was, আমি লাস্ট ক্লাসও বলছিলাম, which is equal to y2 minus y1 divided by x2 minus x1, তার মানে চেঞ্জ ইন y with respect to চেঞ্জ ইন x, তাই না? তার মানে হইতেছে এটারে ডিভাইড করলে আমরা অ্যাকচুয়ালি পাবো হইতেছে, ফর, বুঝেন লাস্ট লাইনটা, ফর এভরি 1 ইউনিট চেঞ্জ অফ এক্স কতখানি ওয়াই এর ইউনিটে চেঞ্জ হচ্ছে। তুমি যদি আমারে বলো এইটার ভ্যালু আসছে হইতেছে 7, তার মানে আমি ধরে নিব এক্স অ্যাক্সিসে 1 ইউনিট ডানে গেলে, বুঝেন, এক্স অ্যাক্সিসের 1 ইউনিট ডানে গেলে ওয়াই অ্যাক্সিস কয় ইউনিট উপরে উঠবে? 7 ইউনিট উপরে উঠবে। আর যদি বলি যে 10, তার মানে কি? আচ্ছা, এবার তাহলে বলেন তো এই 7 আর 10-এর মধ্যে কোন স্প্রিংটা তাহলে শক্ত বেশি? 7 না হলে তো 10 হইবই, ঠিক আছে? আছেই তো দুইটা, ঠিক আছে? But কেন? হ্যাঁ, কারণ কি, এই যে এই গ্রাফ দুইটার মধ্যে এইটা 1 ইউনিট ডানে গেলে এটা 7 ইউনিট উপরে উঠতেছে, আর পরেরটা কয় ইউনিট উপরে উঠতেছে? 10 ইউনিট। তার মানে কি ও আরো বেশি উপরের দিকে উঠতেছে। এখন আপনি আমার বলেন উপরের দিকে যে ভ্যালু, এটা কোন ভ্যালু, এক্সটেনশন না ফোর্স? তার মানে কি আমি এটাও তো বলতে পারি এক্সটেনশন 1 হওয়ার জন্য ফোর্স কয় ইউনিট উপরে দেওয়া লাগে? 7 ইউনিট। আর এখানে 1 ইউনিট এক্সটেনশন হওয়ার জন্য ফোর্স কয় ইউনিট বাড়ানোর লাগে? 10 ইউনিট, উইচ মিনস 7 আর 10 এর মধ্যে 10 ইজ আরো স্ট্রঙ্গার বা আরো স্টিফার স্টিফার স্প্রিং, শক্ত স্প্রিং। জাভির, এটা বুঝি? ঠিক আছে মেহেদি, ঠিক আছে? এই যে এই দুইটার ভিতর, তার মানে
এখান থেকে আমরা একটা জিনিস বুঝি হইতেছে ফর এভরি গ্রাফ, যেই গ্রাফের গ্রেডিয়েন্ট যত হাইয়ার, ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি দ্যাট রাইট, আমরা এখানে বলতে পারি দ্য greater the gradient, which is very important, the steeper, হ্যাঁ, the steeper is the spring. The steeper is the spring. আচ্ছা, এখন এটা ঠিক আছে, মেহেদি, এটা মিনিং বুঝি। আচ্ছা, এবার বলেন তো আমারে, ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য এক্সটেনশন, এটা জানি কি কোন ল? এটা কোন ল? হুকস ল। আচ্ছা, এখন ম্যাথস আমাদেরকে কি বলে, যে কোনো প্রপোর্শনাল সাইন সরায় দেওয়া মানে কি, এফ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইনটু এক্সটেনশন, রাইট? তার মানে হইতেছে কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স, তাই না? এই যে কে, তার মানে কি, চেঞ্জ ইন এফ ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স ইজ ইকুয়াল টু কি, কে। ইজন্ট দিস থিং ইকুয়াল টু দ্য গ্রেডিয়েন্ট? সবাই এটা বুঝি, রাইট? মুসাররাত, আনুষ্কা, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি ঠিক থাকে, এই যে কে এর ভ্যালু যে জায়গাতে আসছে, এই কে যেহেতু সব সময় আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু, এইটাকে আমরা বলি হইতেছে দ্য গ্রেডিয়েন্ট is called the stiffness constant, or the spring constant, বুঝছেন? These are very important to understand it and to be able to apply it. এগুলো অ্যাপ্লাই করতে না পারলে কিন্তু ভেজাল হবে ম্যাথস করতে গিয়ে, ঠিক আছে? তার মানে একটা গ্রাফ, যেই গ্রাফের ওয়াই অ্যাক্সিসে ফোর্স আছে আর এক্স অ্যাক্সিসের মধ্যে এক্সটেনশন আছে, ওই গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলে আমরা পাবো স্টিফনেস কনস্ট্যান্ট অথবা স্প্রিং কনস্ট্যান্ট। তুমি যদি স্প্রিং কিনতে চাও, ঠিক আছে, প্রপার জায়গা থেকে স্প্রিং কিনতে গেলে ওরা তোমাকে জিজ্ঞেস করবে যে আপনি স্প্রিং কনস্ট্যান্ট কত যাচ্ছে। The greater the constant, for example, just বলছিলাম, আশা করেন z y আর x এর মধ্যে, সরি y আর z এর মধ্যে, ঠিক আছে, কার স্প্রিং কনস্ট্যান্ট বেশি? z এর স্প্রিং কনস্ট্যান্ট বেশি, বিকজ z এর গ্রেডিয়েন্ট বেশি, তার মানে এটা স্টিফারও হবে আর স্প্রিং কনস্ট্যান্টও বেশি হবে, স্টিফনেস কনস্ট্যান্টও বেশি হবে, which is the same thing. Stiffness constant and spring constant are the same thing. এই দুইটার ভিতর থেকে সোজা বাংলায় যদি আমি বলি, টান দিলে z কে লম্বা করা কষ্ট বেশি হবে আমার, সিম্পল হিসাব, তাই না? তার মানে জেড কে লম্বা করার আমার জন্য বেশি ডিফিকাল্ট হবে। আচ্ছা, এই গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা স্টিফনেস বুঝি অথবা স্প্রিং কনস্ট্যান্ট বুঝি, এন্ড ডান সাইডের যে ক্যালকুলেশন, এখান থেকে বোঝা যেতেছে এই কে মানে হইতেছে স্টিফনেস কনস্ট্যান্ট, যেটা আমরা গ্রেডিয়েন্ট বের করে আনবো। আচ্ছা, যেই গ্রাফ যত উপর দিয়ে যাবে সেই গ্রাফের তত স্টিফনেস কনস্ট্যান্ট হাইয়ার। By the way, remember, this thing and everything that we are talking about is only applicable for the linear part of the graph. গ্রাফ যেখান থেকে বাঁকা হবে ওখান থেকে ক্যালকুলেশন আর করা যাবে না, ঠিক আছে? শুধু সিধা পার্টের মধ্যেই ক্যালকুলেশন করা যাবে, ঠিক আছে? বাঁকা হওয়ার সাথে সাথে তার মানে এখান থেকে হইতে পারে, এনিথিং কুড বি পসিবল, বাট ওখানে আর ক্যালকুলেশন করা যাবে না, বিকজ ওখান থেকে নো লজ আর অ্যাপ্লিকেবল, নো প্যাটার্নস আর অ্যাপ্লিকেবল ওখান থেকে, বাদ ওখান থেকে, ঠিক আছে? সো ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল টু দিস পার্ট। অ্যান্ড এই তো গ্রেটার দ্য গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেটার দ্য গ্রেডিয়েন্ট কে অনেক সময় আমরা উই অলসো কল ইট স্টিপার, ঠিক আছে? গ্রেটার দ্য গ্রেডিয়েন্ট হলে এটাকে আমরা স্টিপার গ্রাফও বলি অবভিয়াসলি, নাহলে গ্রেটার গ্রেডিয়েন্ট কেমনে হইলো, এটা উপর দিয়ে গেছে সোজা কথা, ঠিক আছে? y2 minus y1 ডিভাইডেড বাই x2 minus x1 করলে হয় স্টিফনেস কনস্ট্যান্ট অর স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, যেই জায়গা থেকে গ্রাফ বাঁকা হবে ওখান থেকে স্টিফনেস কনস্ট্যান্ট নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা তাইলে আবার এখন নোটে ব্যাক করি, নাও দ্যাট উই আর ডান উইথ অলমোস্ট এভরিথিং অফ হুকস ল, ঠিক আছে? দিস থিংস বিং ভেরি ইম্পর্টেন্ট,
These are findings of the Hooke's law. Hooke's law থেকে আমরা এইসব জিনিসপত্র খুঁজে পাই, and by far এইসব জিনিসপত্র করা শেষ। Hooke's law এগুলা পড়া শেষ, এগুলো আর পড়ার দরকারই নেই। এটুক যেহেতু লিখছ এগুলো পড়ার দরকারই নেই, ঠিক আছে? এই অনেক কিছু হাবিজাবি বলা আছে। ফোর্সকে আমরা অনেক সময় লোড বলি। এই গ্রাফটা স্ট্রেইট লাইন, gradient of the graph gives us the string constant. এই গ্রাফের string constant, but this will obey the Hooke's law as long as it is a straight line. Up to the point P, it obeys the Hooke's law. Beyond the straight line, it does not obey the Hooke's law anymore. Simple হিসাব। আচ্ছা, this comes along with the equation f is proportional to x. এটা তো আমরা মাত্রই দেখলাম যে প্রপোর্শনাল সাইন সরাই কি বানাইছিলাম, f equal to k into x, তাই না? আচ্ছা, এখন এই কে এর আগে অনেক সময় আমরা একটা নেগেটিভ সাইন দেই। আমরা এটা নেগেটিভ সাইন কেন দেই? নেগেটিভ সাইন দেই হইতেছে বিকজ ফোর্সটা ইজ অলওয়েজ অ্যাক্টিং অপোজিট টু দ্য এক্সটেনশন, তাই না? তুমি স্প্রিং এ যেদিকে ফোর্স দিবা, এক্সটেনশন যেদিকে হবে, ফোর্স কোন দিকে কাজ করতেছে তার উল্টা দিকে, যার জন্য এটা মিন করার জন্য আমরা একটা নেগেটিভ সাইন দিই। না দিলেও কোনো সমস্যা নেই, তোমাকে একটা ইকুয়েশন ইউজ করতে হবে, এটা হচ্ছে f is equal to k into x। আচ্ছা, নাও এগুলা সব ঠিকঠাক থাকলে খেয়াল করে দেখেন, এখানে ও থেকে এ পর্যন্ত ইট obeys the Hooke's law, তাই না? ও থেকে এ পর্যন্ত, বিয়ন্ড দ্য পয়েন্ট এ, দিস মিনস দ্যাট দ্য ওয়্যার ইজ বিহেভিং ইলাস্টিক্যালি, সো লোডিং অ্যান্ড আনলোডিং আর রিভার্সিবল। আচ্ছা, এটার মানে কি? এটা হচ্ছে ও থেকে এ পর্যন্ত ইট obeys the Hooke's law, means it is forming a straight line. এর পরে গিয়ে ও আর Hooke's law তো ওবে করবেই না। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটাকে আমরা কি বলি? আমরা এই পার্টটারে বলি যখন একটা একটা করে ওয়েট বসাচ্ছি, লাইক 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম, এন্ড স্প্রিংটা এক্সটেন্ড করতেছে, এটা আমরা লোডিং ফেজ বলি। This part is called the loading phase of the spring. তুমি আবার চাইলে উল্টা রিডিংও নিতে পারো। তার মানে কি, 100 গ্রামস আগে দিলাম, 90 গ্রামস এর রিডিংটা পরে দিলাম, একটা ওয়েট সরাই দিলাম, 90, 80, 70, বুঝতেছি? 90 এর জন্য কত ওয়েট এক্সটেনশন হইছে, এটা তুমি 70, 59 কেউ যেতে পারো, 90, 87 কেউ তো যেতে পারে, কোনো সমস্যা নাই। তার মানে আমরা আনলোডিং এর একটা ফেজও পাবো। রিমেম্বার, ফর আ স্প্রিং, only, ঠিক আছে, নট ফর এভরিথিং দ্যাট ইজ ইলাস্টিক, সবার জন্য না। স্প্রিংস এর জন্য ও থেকে এ পর্যন্ত ইজ দ্য লিনিয়ার রিজন। The linear region is where it obeys and completely goes by the rule, Hooke's law. লিনিয়ার রিজনের বাইরে আর Hooke's law ওবে করবে না। এই পার্টে লিনিয়ার রিজনে ও কিভাবে লোডিং আর আনলোডিং এর গ্রাফ দেখতে পুরোপুরি সেম। তার মানে তুমি ওর মধ্যে যখন ওয়েট দিবা 10 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম, বা আমি লোডই করি 2 নিউটন, 4, 6, 8, 10, 12 newtons of weight, and then removal 12, 8, 10, 8, তারপর কি 6, 4, 2, 0, ঠিক আছে, সেম গ্রাফ দিলাম। তার মানে একমাত্র লিনিয়ার পার্টে ইন ওবেজ দ্য Hooke's law। আচ্ছা, আরেকটা পয়েন্ট তাহলে এখানে অ্যাড করি, ঠিক আছে, only linear part obeys Hooke's law। ঠিক আছে, লিনিয়ার পার্টের পরে বা আগে আর কোনোভাবে কোনো Hooke's law হিসাব নাই, ঠিক আছে? লোডিং আর আনলোডিং এর গ্রাফ এই জায়গাতে পুরাপুরি সেম হবে, লোডিং আর আনলোডিং গ্রাফ। আচ্ছা, এখন লিনিয়ার পার্টের পরে কি হবে? ঠিক আছে, তার মানে হইতেছে পয়েন্ট এর পরে গিয়ে কি হবে? একটা সেকেন্ড, এখানে কি আছে? হ্যাঁ, আচ্ছা, এখন একটু খেয়াল করি সবাই একটু, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এই পার্টটা যেটা আছে, ইফ নিডেড এই গ্রাফের মধ্যে লিখে রাখেন, ঠিক আছে? এই পার্ট হইতেছে লিনিয়ার পার্ট, যেটা অলওয়েজ ইউজফুল না। এটাকে আমরা অনেক সময় বলি হইতেছে লিমিট অফ প্রপোর্শনালিটি, বিকজ এই জায়গাতে যেহেতু ওরা প্রপোর্শনাল থাকে, তাই আমরা ওকে বলি কি, লিমিট অফ। রাফিয়া বুঝতেছেন স্যার? আচ্ছা, লিমিট অফ প্রপোর্শনালিটি হয়, ঠিক আছে, লিমিট অফ প্রপোর্শনালিটি হচ্ছে এই পর্যন্ত। এখন আমাদের আরেকটু জিনিস মনে করে যাও, আমরা করছিলাম যে লিমিট অফ প্রপোর্শনালিটি মানে কি এই পর্যন্ত, তো Hooke's law দেখুন, তুমি এটা ক্রস করা মানে যে স্প্রিং নষ্ট হওয়া তা না।
সামটাইমস কি হয়, এটা যদি লিমিট অফ প্রপোর্শন, তার মানে এখান পর্যন্ত পুরো যাবে, আসবে অ্যাবসলিউটলি অ্যাজ ইট ইজ সাপোজ টু বি। লিমিট অফ প্রপোর্শনালিটি ক্রস করলে দিস পার্ট অফ দ্য রিজন ইট ইজ নট লিনিয়ার, এন্ড অবভিয়াসলি তার মানে কি নন লিনিয়ার যে পার্ট, এই পার্টে যাওয়া মানেই যে স্প্রিং নষ্ট হয়ে গেছে, সবসময় তা না। রাইট, ওর আবার একটা কি হয়, অনেক সময় লিনিয়ার পার্টের পরেও স্প্রিং কে ছেড়ে দিলে স্প্রিং ব্যাক করে। লাইক অ্যাজ ইউ ক্যান সি, এ থেকে শুরু করে আমরা যদি এই পার্টটাকে মার্ক করি অ্যাজ জেড, ধরলাম এই পার্টটাকে জেড মার্ক করলাম, জেড এর মধ্যেও যদি আমরা ছেড়ে দিই, খেয়াল করে দেখেন দ্য স্প্রিং ইজ অ্যাকচুয়ালি রিটার্নিং ব্যাক টু দ্য অরিজিনাল শেপ, however not 100% of the original shape. আচ্ছা, আবার যদি আমরা গ্রাফি আঁকি, যদি এই গ্রাফটা চিন্তা করি, এই গ্রাফটা চিন্তা করি, এখান থেকে এই পর্যন্ত স্ট্রেইট লাইন এক্স আছে, এক্স থেকে এই পর্যন্ত ওয়াই আছে, ওয়াই এর পরে গ্রাফটা এমন আছে ধরলাম। আমি যদি ও থেকে শুরু করে এক্স এর মধ্যে এ বি সি ইনফ্যাক্ট এক্স পর্যন্ত যেখানেই ওকে ছেড়ে দিই, এটা হচ্ছে এক্সটেনশন এন্ড এটা হচ্ছে ফোর্স, তাহলে ওর এক্সটেনশন কি হবে, এ বি সি তে ছেড়ে দিলে এক্সটেনশন কি হবে, ব্যাক আসবে, এক্সটেনশন হবে জিরো। সোজা কথা, একদম যদি আগের জায়গায় ব্যাক করে তার মানে ওর লেন্থ আগের জায়গায় গেছে, তার মানে এক্সটেনশন কি জিরো। আচ্ছা, কিন্তু এইটা হচ্ছে ওর লিমিট অফ প্রপোর্শনালিটি, লিমিট অফ প্রপোর্শনালিটি। আচ্ছা, এই যে পার্টটা আছে এই রিজনটাতে আপ টু ওয়াই, এটাকে যদি আমরা ছেড়ে দেই, ইট মাইট কাম ব্যাক, it will come back. However, it comes back to maybe to the point where the extension is not zero anymore. তার মানে it will come back, retain its elasticity, but extension is not completely zero. তার মানে ও হালকা extended হয়ে আছে, তার মানে স্প্রিংটা হালকা ডিফর্ম হয়ে গেছে। বাট স্প্রিং এর যে হুকস লর প্রপার্টি, এটা নষ্ট হয়নি পুরোপুরি, ঠিক আছে। সো স্প্রিং হালকা পাতলা ডিফর্মড অবস্থায় আছে, মেবি ডিফর্মড অবস্থাতেই থাকবে, তার মানে কি স্প্রিংটা লুজ হয়ে গেছে একটু, বাট কাজ করে এখন। এরকম স্প্রিং দেখছি না আমরা অনেক জায়গায়, যে স্প্রিং হালকা আগের মতো আর শেপে নাই, একটু লুজেন্ড, বাট দেন এগেইন এট দ্য সেম টাইম ইট ডাজ দ্য জব। ইনফ্যাক্ট আমরা যত স্প্রিং করি, ইউজ করি যত জায়গাতে, ঠিক আছে, স্প্রিং ইউজ করি, সব স্প্রিং একটা না একটা পয়েন্টে গিয়ে এমনই হয়, ও পুরোপুরি আগের জায়গায় ব্যাক করে না। ইউজ করতে 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 কি হয়, ইট হ্যাজ ইটস ইলাস্টিসিটি, ইট ওবেইজ দ্য হুকস ল, বাট ইট উইল নট কমপ্লিটলি কাম ব্যাক টু দ্য অরিজিনাল শেপ। যেখান থেকে ও ব্যাক করা বন্ধ করে দিবে এই পয়েন্টটা, তার মানে যদি এটাকে ওয়াই মার্ক করি, এই পয়েন্টটাকে আমরা বলি হইতেছে ইলাস্টিক লিমিট। আচ্ছা, দ্য ইলাস্টিক লিমিট ইজ ইলাস্টিক বিহেভিয়ারের লিমিট, যেটা ওটাকে বলি ইলাস্টিক লিমিট। অ্যান্ড ম্যাক্স, বুঝেন, ওর ইলাস্টিক বিহেভিয়ারের লিমিটকে বলি কি ইলাস্টিক লিমিট। কিন্তু ওইখানে যাওয়ার জন্য যেই পরিমাণ স্ট্রেস দেওয়া লাগে, দা পয়েন্ট, যেই পয়েন্টটার পরে একটুও স্ট্রেস দিলে এটা আর আগের জায়গায় ব্যাক করবে না। সোজা কথা, ওর লিমিট কোন পর্যন্ত, ওয়াই পর্যন্ত। ওয়াই পর্যন্ত যাওয়ার জন্য আমার যেই পরিমাণ ওকে স্ট্রেস দেওয়া লাগে, দ্যাট স্ট্রেস ইজ কল্ড দ্য yield স্ট্রেস। স্ট্রেস মানে টান দেওয়া, সোজা কথা। স্ট্রেসের ব্যাপারে ডিটেল আমরা পরে পড়বো। আবার বলি, ওর লিমিট অফ প্রপোর্শনালিটি এক্স পর্যন্ত, এক্স থেকে ওয়াই পর্যন্ত ওকে ছেড়ে দিলে কি করবে, ও বুঝবে ব্যাক করবে, আবার 100% ব্যাক করবে না, রাইট। 100% ব্যাক করবে না, ও হয়তো আগের জায়গায় না আসলেও কোনো না কোনোটা জায়গায় ব্যাক করবে, হয়তো তুমি ইউজ করতে পারবে। ওয়াই বিকামস দ্য ফাইনাল পয়েন্ট, যেখান থেকে ইট উইল রিচ দ্য ইলাস্টিক লিমিট, তার মানে ওর ইলাস্টিক বিহেভিয়ারের লিমিটে চলে গেছে। ওই লিমিটে যাওয়ার জন্য আমার ওকে যেই পরিমাণ প্রেসার দেওয়া লাগছে, যার জন্য পিপল অনেক সময় মানে মানুষ কি করে, কনফিউজড হয়ে যায় যেটা কি হইতেছে। ইলাস্টিক লিমিট যে পয়েন্ট, ওই পয়েন্টে, ওই একই পয়েন্টে যাওয়ার জন্য আমার যেই পরিমাণ স্ট্রেস দেওয়া লাগছে, দ্যাট স্ট্রেস ইজ কল্ড দ্য yield stress. The yield stress, or which is why it is also sometimes called the yield point. Acha. And the definition would be the
point beyond which any force will make it permanently deformed. ঠিক আছে, যেই পয়েন্টের পর থেকে পার্মানেন্ট ডিফর্মেশন শুরু হবে ওই পয়েন্টটাকেই বলি হইতেছে আমরা yield stress. সো প্রিটি মাচ ইলাস্টিক লিমিটটাকেই বলে, লিমিটটাকে বলি ইলাস্টিক লিমিট, আর ওখানে যাওয়ার জন্য যে স্ট্রেস দেওয়া লাগে ওটাকে বলি yield stress. তাহলে yield stress এর ডেফিনিশন কি? দ্য স্ট্রেস বিয়ন্ড হুইচ এনি স্ট্রেস উইল মেক দ্য অবজেক্ট পার্মানেন্টলি ডিফর্মড, দ্যাট ইজ কল্ড দ্য yield stress. বুঝতেছি এই পর্যন্ত? আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে তাহলে আমাদের এখানে এইগুলা শেষ। আমি গ্রাফের নিচের পার্টটা একটু রিডিং করি, ঠিক আছে? হ্যাঁ, কপার ওয়্যারের এক্সাম্পল দেওয়া আছে, বাট সবার জন্য অ্যাপ্লিকেবল। ওয়্যারস এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, স্প্রিংস এর ক্ষেত্রেও একটা ইলাস্টিক লিমিট থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন the bonds between the atoms are stretched beyond this point. The springs will return to their original length, but when deforming, it's finally removed. The graph above shows that there is a linear region followed by another region where we get to see a greater extension compared to the force applied. তার মানে ফার্স্টের যে লিনিয়ার পার্ট যদি একবার ক্রস করে, হালকা ফোর্স দিলে কি হবে? হিউজ এক্সটেনশন হবে। অ্যাজ ইউ ক্যান সি উপরের যে স্ট্রেট লাইনটা আছে ওখানে একটু ফোর্স দিতে না দিতে এক্সটেনশন ডান